ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি25 ইস্পাত। গতকাল রোববার জ্যামে আটকা থাকা অবস্থায় গাজীপুরে দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এই হামলার পেছনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাদের নাম এসেছে। ইতিমধ্যে এই ঘটনায় গাজীপুরে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। আর 4 মে রাতে অভিযান চালিয়ে 54 জনকে আটক করা হয়েছে। এদিকে বাংলা ফ্যাক্ট নামের একটি ফ্যাক্ট চেকিং সংস্থার তথ্য অনুযায়ী গত 9 মাসে ছাত্র জনতার অভ্যুত্থানে অংশ নেওয়া বাকি ও তাদের পরিবারের উপর 36টি হামলা হয়েছে। এসব হামলায় 89 জন আহত এবং 1 জন শহীদ হয়েছেন। শুধু যে এই হামলা বাড়ছে তা নয়, আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল বের করার ঘটনাও বেড়েই চলেছে। দেশের আনাচে কানাচে তো বটেই, রাজধানীর মতো জায়গায়ও একের পর এক ঝটিকা মিছিল বের হচ্ছে। এসব মিছিলে আওয়ামী লীগ ফিরে আসবে এমন বার্তা ছাড়াও বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। আওয়ামী লীগের এই আকস্মিক মিছিলের ঘটনায় সরকার সহ পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ভবিষ্যতে যেন আর এমন ঘটনা না ঘটে এই লক্ষ্যে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যখন আওয়ামী লীগকে নিষেধের দাবিতে চারদিকে রব উঠছে, ঠিক তখন গণহত্যার অভিযোগে অভিযুক্ত পতিত আওয়ামী নেতাদের হামলা ও ঝটিকা মিছিল কি বার্তা দিচ্ছে? এই আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন জনতা পার্টি বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র গোলাম সারওয়ার মিলন এবং আছেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আর কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। সাইফুল হক, এই যে আসলে আমরা দেখছি নানানভাবে নানান রকমের চোরাগুপ্তা হামলার শিকার হচ্ছেন নতুন রাজনৈতিক দলের নেতারা কিংবা পুরনো রাজনৈতিক দলের নেতাদের ক্ষেত্রেও আমরা একই ঘটনা দেখেছি। তাৎক্ষণিকভাবে অনেক রকমের হুটহাট করে আমরা মিছিলও বের করতে দেখছি আওয়ামী পন্থীদের। তার মানে আসলে কি, আমরা আসলে এখনো আওয়ামী পন্থীদের থেকে বেরিয়ে আসতে পারিনি, কিংবা আসলে রাজনৈতিক মতাদর্শ ভিন্নতা থাকতেই পারে, কিন্তু যাদেরকে এই সময়টাতে উচ্ছেদের পরিকল্পনা করা হচ্ছে, যাদেরকে নিষিদ্ধের দাবি উঠছে নানানভাবে, হঠাৎ করে তাদের আবার রাজপথে সক্রিয় হয়ে ওঠা আমাদের জন্য নতুন কোনো বার্তা দিচ্ছে কি? আপনাকে ধন্যবাদ প্রিয়ভাজন মিলন ভাই, আর যারা দেখছেন দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে সালাম জানাই এবং শুভেচ্ছা জানাই। গতকাল গাজীপুরে যেটা আপনি বলছিলেন যে ট্রাফিক জ্যামে আটকা থাকা অবস্থায় এনসিপির গুরুত্বপূর্ণ সংগঠক হাসনাত আব্দুল্লাহর উপরে যে হামলা হয়েছে, এটাকে আমরা নিন্দা জানাই এবং আমরা আমাদের গভীর উদ্বেগ ইতিমধ্যে আমরা প্রকাশ করেছি। এবং এ ধরনের কিছু ঘটনা আমরা আরও, যেটা আমি উল্লেখ করি আপনার রিপোর্টে, আরও বেশ কিছু ঘটনা সংঘটিত হয়েছে। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে দেখলাম 54 জনের উপরে সন্দেহভাজন যারা হামলার সঙ্গে যুক্ত তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তো কারা কারা করেছেন, তো এটা নিশ্চয়ই পুলিশের তদন্তে এটা বেরিয়ে আসবে। এখানে তো পতিত আওয়ামী লীগ এবং তাদের সাথে যুক্ত যে দলগুলোর নেতাকর্মী সংগঠকদের নামই কিছুটা বেরিয়ে আসছে, যেটুকু গণমাধ্যমে এ পর্যন্ত সংবাদ যেটুকু এসছে। আর প্রধান প্রশ্ন আপনি যেটা করলেন যে আওয়ামী লীগ ফিরে আসার যে চেষ্টা, তো আমি ইতিমধ্যে বহুবার বলেছি এটার জন্য যে আওয়ামী লীগ যেভাবে ফেরার চেষ্টা করছে, এভাবে চোরাগোপ্তাভাবে আওয়ামী লীগের ফেরার খুব একটা সুযোগ নেই। আওয়ামী লীগ চেষ্টা করছে, বিশেষ করে নির্বাচন যত এগিয়ে আসছে, আওয়ামী লীগের ঝটিকা মিছিলের নাম করে, তাৎক্ষণিক মিছিলের নাম করে তারা ঢাকাসহ নানা জায়গাতে তারা মিছিল বিক্ষোভ এগুলো করবার একটা চেষ্টা সেগুলো আছে। তো প্রথমত যেটা বলছিলাম যে আওয়ামী লীগ যেভাবে ফিরে আসার চেষ্টা করছে, এটা রাজনৈতিকভাবে বা এইভাবে ফিরে আসা যাবে, এটা আমি আজকের এই রাত্রে এটা আমি এখনও বিবেচনা করছি না। কেন করছি না? যে এখন 9 মাস চলছে, এই 9 মাসে এখনও পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে যে সুস্পষ্ট অভিযোগ, মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে গণহত্যার যে অভিযোগ তাদের বিরুদ্ধে, আইসিটি ট্রাইব্যুনালের বিচার শুরু হয়েছে। দেখলাম যে আরেকটা ট্রাইব্যুনাল গঠিত হবে এবং বিচারের কাজটি স্পিড আপ করার জন্য বিভিন্ন জায়গা থেকে দাবি উঠেছে এটা। আর আরেকটা হচ্ছে যে এর বাইরে তাদের যে এই 16 বছরের যে অপরাধগুলো, রাজনৈতিক দিক থেকে আওয়ামী লীগ তো বাস্তবে বলতে পারেন বহু আগেই রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের মৃত্যু হয়েছিল অনেক আগেই। একটা আদর্শিক রাজনৈতিক, যে কোনো দল গড়ে ওঠে তার একটা আদর্শিক জায়গা থাকে, রাজনৈতিক জায়গা থাকে, একটা ইথিক্যাল মোরাল একটা জায়গাটা থাকে। আওয়ামী লীগ বাস্তবে সব কিছু হারিয়ে ফেলেছিল।
আমি আওয়ামী লীগের আমলে অসংখ্য বক্তৃতা করেছি। আওয়ামী লীগকে আর কোনো রাজনৈতিক দল হিসেবে আখ্যায়িত করা, এটা আমি আওয়ামী লীগ আমলেই বলেছি। এটা পুরোপুরি একটা সন্ত্রাসী একটা দলে পরিণত হবে, এটা আমি বলেছি আওয়ামী লীগ আমলেই, এই আমলে না, গত 9 মাসে না, তখনও বলেছি। এটা নিয়ে কেউ সমালোচনা করেছেন, কথা বলেছেন, নানাভাবে বিরূপ মন্তব্য হয়েছে। কিন্তু আওয়ামী লীগ মিছিল করুক বা এই ধরনের চোরাগুপ্তা হামলা করুক, ফিরে আসাটা এখন আমি অনেক একটু বাক্যটা কঠিন একটু মনে বলতে করেন। দেন, কারণ আওয়ামী লীগকে প্রথমত বিচারের মুখোমুখি যারা যুক্ত, যাদের নামে অভিযোগ আছে, তাদের এই বিচারের মুখোমুখি হওয়া দরকার। এক, তারা অধিকাংশ এখনো ধরাছোঁয়ার বাইরে, যারা 16 বছরে এবং এই অপরাধগুলোর সঙ্গে যারা যুক্ত, সেটা হলো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরেকটা হচ্ছে 9 মাস পার হয়েছে, এখনো পর্যন্ত আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে চায়, তাহলে আওয়ামী লীগের এই গণহত্যা 16 বছরের যে অপরাধ, সে অপরাধের ব্যাপারে আওয়ামী লীগ এখনও কোনো ক্ষমা প্রার্থনা করেনি, কোনো অনুশোচনা নেই, কোনো দায়বদ্ধতা নেই। জাতির জনগণের কাছে তার কি বলতে চায় এখনো পর্যন্ত এ ব্যাপারে সুস্পষ্ট কোনো অবস্থান নেই। সেজন্য যেভাবে বিক্ষোভ মিছিল, ঝটিকা মিছিল করে, এভাবে কিন্তু অতীতেও কেউ ফিরতে পারেনি। আমি একটু গোলাম সারোয়ার মিলন আপনার কাছে আসতে চাই। আপনাকে শুরুতে অভিনন্দন জানাতে চাই, আপনি জনতা পার্টি বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান এবং মুখপাত্র হয়েছেন। নতুন রাজনৈতিক দল হিসেবে নিশ্চয়ই আসলে আপনারও নতুন করে কিছু বলবার আছে, এবং আওয়ামী লীগকে যেই সময়টাতে আসলে আমরা বিচারের মুখোমুখি হবার এক ধরনের আলোচনার তুঙ্গে অবস্থান করছি, ঠিক একই সময় আমরা দেখতে পাচ্ছি, গত 9 মাসের কথা বলছিলেন আমাদেরকে সাইফুল হক, সেই সময়টাতে ছাত্র জনতার অভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তি এবং তাদের পরিবারের উপর 36টি হামলা হয়েছে, এবং এসব হামলায় 89 জন আহত হয়েছেন এবং একজন শহীদও হয়েছেন। ধন্যবাদ প্রিয় সঞ্চালক আপনাকে এবং আজকে আমার সহ আলোচক সম্মানিত সাইফুল হক ভাই, এবং অসংখ্য দর্শক শ্রোতাকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমি যেটা বলতে চাই যে আজকে আমি প্রথমেই আপনাদের সকলের দোয়া চাই যে আমরা জনতা পার্টি বাংলাদেশ নামে একটি নতুন সংগঠন করেছি, যেটার প্রধান হচ্ছেন ইলিয়াস কাঞ্চন, যিনি সামাজিক নিরাপত্তার জন্য সামাজিক আন্দোলন করেছেন, নিরাপদ সড়ক চাই। আমি আমার কথা বলেছেন এবং আমাদের মহাসচিব শওকত মাহমুদ সহ অনেকে আছেন। যাই হোক, আমরা কেন এটা করলাম খুব সংক্ষেপে আমি 1 মিনিটই শেষ করব। যে 71-এর মুক্তিযুদ্ধের যে অঙ্গীকারটা আমাদের ছিল, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এবং 24-এর গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা কি, রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসবে, ঐক্যমতের ভিত্তিতে সংস্কার করে আমরা একটা নির্বাচনের দিকে যাব এবং একটা নৈতিকতার জায়গায় আমরা যাব এবং জুলাই সনদ বাস্তবায়ন হবে। এইটার ব্যাপারে যখন দেখলাম যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা অনৈক্য, সেই জায়গায় আমরা মনে করছি আমরা এমন একটি দলের প্রয়োজনীয়তা অনুভব করছি। এখানে সাবেক এমপি আছেন, সাবেক মন্ত্রী আছেন, অনেক প্রতিযোগিতা লোকজন আসেন, ভবিষ্যতে আপনারা দেখবেন। তো আমরা যে কারণে করছি যে বাংলাদেশে স্বাধীন রাজনৈতিক দলের অভাব আছে। কেউ হয় চীনপন্থী, কেউ হয়তো ওয়াশিংটন, কেউ হয়তো দিল্লি, পিন্ডি। আমরা সব কিছুর বাইরে একটা স্বাধীন রাজনৈতিক দল, যার স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অভ্যন্তরীণ রাজনীতি এটা থাকবে। এবং আমরা ভারত তো নীতি থেকে বেরিয়ে আসতে চাই। যারাই ক্ষমতায় যেতে চায়, ভারতকে তাদের লাগবে। আওয়ামী লীগ গেছে, এখন বড় দল হিসাবে যারা দাবিদার তারাও সেইভাবে করছে, কিংবা অন্যান্য দলও চেষ্টা করছে। এবং আজকে আমরা এই যে দেশের যে সংকট, জুলাই অভ্যুত্থানের যে একটা সনদ হওয়া দরকার, সেটাও হয় নাই। সেই কারণে আমরা মনে করছি যে একটা আমাদের করা দরকার। আমি সেটি দেখছি। আমাদের লক্ষ্যটা হচ্ছে আমরা একটি আসল বাংলাদেশের অঙ্গীকার নিয়ে আমরা এসেছি। ইনসাফের বাংলাদেশ করতে চাই, আমরা নিরাপদ বাংলাদেশ করতে চাই এবং সন্তানদের জন্য আগামী দিনের একটি মাথা উঁচু করে বাংলাদেশ করতে চাই। এখন দেখা যাচ্ছে যে এই যে আওয়ামী লীগের প্রশ্নটা টানলেন, আমরা ইনসাফ কায়েম করব দূরে থাক, এখন আমরা শঙ্কিত নিরাপদ বাংলাদেশ, নিরাপদে যে একটা অর্থবহ নির্বাচন কিংবা আমি যে রাস্তায় চলবো তার নিশ্চয়তা নেই। আপনি আওয়ামী লীগ যেটা করেছে, আমি ওনার সাথে সম্পূর্ণ সহমত। সাইফুল ভাই অত্যন্ত বিজ্ঞচিত কথা বলেছেন। সেটা হচ্ছে, দেখেন, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে, আমি খুব ক্লিয়ার বলতে চাই, ফ্যাসিস্ট হিটলার কিন্তু সত্যিকারভাবে নির্বাচিত ছিল। ফ্যাসিস্ট হিটলার কিন্তু আত্মহত্যা করেছিল, পালিয়ে যায় নাই। শেখ হাসিনা কিন্তু সে নির্বাচিত ছিল না জনগণ দ্বারা, এবং সে কিন্তু পালিয়ে গেছে। সুতরাং আমি তাকে ফ্যাসিস্টের চেয়েও জঘন্য ক্যারেক্টার যদি কোনো শব্দ থাকে আমি সেটা চয়ন করতে চাই। এবং আমি আপনাকে এই টক শোতে, আমার সাইফুল ভাই হতে ছিল, আমি কিন্তু ইনক্লুসিভ নির্বাচনের পক্ষে, কিন্তু আমি তার সাথে সম্পূর্ণ সহমত। ইনক্লুসিভ নির্বাচনের আগে এদের বিচার হতে হবে, এবং বিচার না হলে এই যে যারা মিছিল করতেছে তাদের কোনো অনুশোচনা নেই, তাদের কোনো ক্ষমা প্রার্থনা নাই। আজকে তাদেরকে যদি নির্বাচনে এটাই করা হয়, আমি আপনার এখানে কিন্তু বলছি যে এব্রো মানে
যে পাকিস্তান আমলে হয়েছিল যে আপনাদেরকে যারা এমপি ছিল বিশেষ করে 2024 নির্বাচনে সবাইকে অ্যাবডো করে দিতে পারেন, কারণ নির্বাচনের দীর্ঘসূত্রিতার কারণে হয়তো অনেকে নির্বাচন করতে পারে। এক আর দুই নম্বর, আমি সাইফুল ভাইয়ের সাথে এখানেও একমত যে আওয়ামী লীগকে অন্তত রাজনীতি, আমি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলার পরও আজকে আমি আমার অবস্থান থেকে বলতেছি যে তাদেরকে নির্বাচনে জনগণ গ্রহণ করবে কিনা আজকে মানুষের কাছে প্রশ্ন আসছে। সেটি যখন একটি প্রশ্ন, সেই সময় আসলে আওয়ামী লীগ এই ধরনের হামলা করে কিংবা নানা রকম ঝটিকা মিছিল বের করে কি প্রমাণ করার চেষ্টা করছে, সেই জায়গাটিতে আমরা আসতে চাই। দর্শক, জি25 নিবেদিত রাজকাহনে বিরতি নিয়ে ফিরছি। আমরা আশা রাখছি বিরতির পর আমাদের সাথে যুক্ত হবেন ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম। সাথী থাকুন। জি25 নিবেদিত রাজকাহন দেখছেন। আমাদের সাথে যুক্ত হচ্ছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম। আপনাকে স্বাগত জানাচ্ছি রাজকাহনে। আমরা যে জায়গাটিতে ছিলাম, আওয়ামী লীগ আসলে রাজনীতিতে আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে কিনা, এবং গোলাম সারোয়ার মিলন কিংবা সাইফুল হক দুজনে যেটা বলেছেন, আওয়ামী লীগের এই মুহূর্তে আসলে ক্ষমা প্রার্থনা করার প্রয়োজন বা অনুশোচনার জায়গাটি তারা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। কিন্তু এমন এক ধরনের সময় আমরা যখন আছি, এই আলোচনাও রাজনীতিতে আছে যে আওয়ামী লীগ যদি রাজনীতিতে ফিরতে চায় তাহলে তাদেরকে ক্ষমা প্রার্থনা করতে হবে কিংবা অনুশোচনার জায়গায় আসতে হবে। আওয়ামী লীগ বলছে তাদের দলে এখনো পর্যন্ত ক্ষমা চাওয়ার মতো কোনো চিন্তা নেই, এবং এখনো তারা ষড়যন্ত্র তত্ত্ব নিয়েই আছেন যে তাদেরকে ষড়যন্ত্র করে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আমি আমার বিলম্বে আসার জন্য আমি দুঃখ প্রকাশ করছি আপনার। আওয়ামী লীগ ক্ষমা চাননি। আওয়ামী লীগ যদি ক্ষমা চাইতেন তাহলেও কি আপনার যে প্রচলিত আইন, যেটা আইসিটিতে, যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতা, শীর্ষ নেত্রী, পলাতক প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী যিনি হন না কেন, তিনার বিচার এবং আওয়ামী লীগের উপরের সারির সমস্ত নেতাদের তো বিচার আপনার এখনো পর্যন্ত একটা চলমান প্রক্রিয়ার মধ্যে আছে। জাতির কাছে ক্ষমা চাইবেন, সেটা এক ধরনের বাস্তবতা। আর ট্রায়ালটাকে ফেস করবেন, এবং সে ট্রায়ালে চূড়ান্ত পরিণতিটা কি হবে। আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্যক্তির অপরাধের জন্য তার দলও কিন্তু নিষিদ্ধ হতে পারে। তাহলে এই দলের স্ট্যাটাসটা কি হবে আগামীতে, আমরা তো সেটা জানি না। তো সবচেয়ে বড় ব্যাপার, যে লজ্জাজনক ব্যাপার, যেটা এখনো পর্যন্ত তারা রিয়েলাইজ করেন নাই, এখনো আওয়ামী লীগ নেত্রী তিনি বলছেন, আমি জানি না যে বাংলাদেশে যারা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী কিন্তু আছেন দেশে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। তারাও কিন্তু তাকে এখন ঘৃণার দৃষ্টিতে দেখেন। কারণটা কি? এই যে প্রেডিকামেন্ট তাদের ওপরে, তারা আজকে বেরোতে পারছেন না, ভয়ে ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে স্বীয় স্বার্থ উদ্ধারের জন্য অনেকে মনে করেন যে তাদেরকে রিহ্যাবিলিটেট করার চেষ্টা করছেন, পুনর্বাসন করার চেষ্টা করছেন। সেটা ব্যক্তির স্বার্থে অনেকে এটা করার চেষ্টা করছেন, করবেন, কিন্তু সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশে এটা সম্ভব না। আমি আজকে ফেসবুকে একটা স্ট্যাটাস দেখেছি, চট্টগ্রামের এক ভদ্রলোক বলছেন যে আওয়ামী লীগের নেতা নেত্রীরা যে যেখানে আছো তোমরা পালিয়ে যাও, কারণ যাদের দায়িত্ব ছিল আপনার মোকাবেলা করা, কেউ যদি বলেন যে তাকে ষড়যন্ত্র করে বের করে দেওয়া হয়েছে, ষড়যন্ত্রের কোনো কিছু নেই। আপনার একটা আন্দোলন হয়েছে, সমস্ত দেশের নাগরিকরা, সকল মত পথ পেশার মানুষ আপনার আন্দোলনে অংশগ্রহণ করেছে। আপনার ষড়যন্ত্র তো 2 জন 5 জন 10 জন মিলে করে, আপনার 15, 16, 10, 20 কোটি মানুষ ষড়যন্ত্র করে? নিশ্চয়ই না। তো সেই ক্ষেত্রে এই যে গত এতটা বছর আপনারা ফেসিস্টের একটা ভূমিকা অবতীর্ণ হয়েছেন ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্যে, আপনারা হাজার হাজার নেতাকর্মীকে, বিরোধী দলের বিভিন্ন ভিন্ন মত পথাবলম্বী যারা আছেন তাদেরকে আপনারা খুন করেছেন, গুম করেছেন। জুলাই আগস্টে আপনার সাধারণ ছাত্রছাত্রী যারা আন্দোলন করেছে তাদেরকে হত্যা করেছেন নির্বিচারে। আপনাদের ক্ষমা চাওয়ার কি মিনিমাম উপলব্ধি নেই? বলতে চাই, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম তিনি বলেছেন, বিপর্যস্ত এই দলটির ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে শেখ হাসিনা এখনো নেতৃত্ব দিচ্ছেন এবং এই ব্যাপারে তাদের দলের কোনো রকম ভিন্ন চিন্তা নেই। ক্ষমা এবং অনুশোচনার প্রশ্নে এখনো তাদের না। এই যে আমি একটা কথা বলছি, এটা একটা বেহায়া একটা দল, নির্লজ্জ এই আওয়ামী লীগের নেতা নেত্রীরা, এবং যারা শেখ হাসিনাকে সাপোর্ট করবেন, আমি মনে করি তারা আওয়ামী লীগকে বাংলাদেশে আর কখনো দাঁড় করানোর মতো অবস্থা নিতে পারবেন না, যারা এটাতে বিশ্বাস করেন। আমি একটা জিনিস বলি আপনাকে, যে বিগত 15 বছরে যে ধরনের অপকর্ম করেছে, প্রথম কথা হচ্ছে এটা, আপনি যদি বাংলাদেশে যদি আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেত্রী যদি বাংলাদেশেও থাকতেন, আর একটা
ভয়ভীতি শূন্য নির্দলীয় নিরপেক্ষ কোনো নির্বাচন হতো, তাতেও আওয়ামী লীগ 20টা সিট পেত কিনা সন্দেহ আছে। এখন তো আওয়ামী লীগের নেত্রী সহ শীর্ষ নেত্রীরা মনে করেন যে পালিয়ে দেশের বাইরে বেড়াচ্ছেন। এটা যদি ওনারা সবাই এই দেশে থাকতেন, আওয়ামী লীগ যদি সুষ্ঠুভাবে রাজনীতিটা করতে পারতেন, চলাফেরা করতে পারতেন, এবং নির্বাচনটা যদি একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতো, তাতেও আওয়ামী লীগ 20 সিট পেত কিনা সন্দেহ আছে। আমি একটা কথা শুধু বলি, আমার দলে, আমি যে এলাকায় রাজনীতিটা করি, আমার দলের নেতাদেরকে অনেককে মনে করেন যে ফোন করে বলা হয়েছে, তোমরা আওয়ামী লীগ থেকে নির্বাচন করো, তুমি এখান থেকে করো, না হলে গ্রামের বাড়ি থেকে। আপনি আওয়ামী লীগ যদি কিন্তু মনে উল্টো করেন, এক মিনিট অভিযোগও আমি আছে একটু বাচ্চাদের বলে নেই, অসীম। একটা সেকেন্ড আমি বলে নেই। সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে যদি আপনি রাজনীতি করতেও দেন, আওয়ামী লীগ প্রার্থীই পাবে না। আওয়ামী লীগের প্রার্থী হওয়ার জন্য কেউ আসবে না এগিয়ে। আমি আবার এইটুকু আমার আওয়ামী মনে লীগ হয়। নানানভাবে বিএনপি, জামায়াত কিংবা এরকম পুরনো রাজনৈতিক দলগুলোতে নানান রূপে সেই দলগুলোতে ঢুকে পড়ছে, সেই অভিযোগতা। না, আমি তো আপনাকে বলেছি যে কেউ কেউ স্বীয় স্বার্থ, হীন স্বার্থ যেটাই হোক না কেন উদ্ধারের জন্য মনে করেন যে আপনার এই কাজগুলো করছে। বাট আপনি কি মনে করেন যে মানুষ সেটা মেনে নেবে? মনে হয় না। কোনো ব্যক্তি সেটা করতে পারে, চেষ্টা করতে পারে। কোনো রাজনৈতিক দল যারা মতাদর্শে বিশ্বাসী, আমি যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথাই বলি, আমার দলের কথাই বলি, আমার দলের পক্ষ থেকে মনে করেন যে সতর্কতা উচ্চারণ করা হয়েছে, সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে, নেতাকর্মীদেরকে সতর্ক করা হয়েছে। এটা তো কেউ মেনে নেবে না তাদেরকে। দরকারটা কি আমার? আমার তো দলের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী আছে, আমার আওয়ামী লীগকে দরকার কেন? এটা হচ্ছে যে মোদ্দা কথা। এই এটা পরিষ্কার। পরিস্থিতিতে দেখা গেছে যে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা ভারত এবং পশ্চিমের বিভিন্ন দেশে অবস্থান করছেন। সাইফুল হক, দেশের ভিতরে দলের মুখপাত্র বা নেতা প্রয়োজন, যিনি আত্মগোপনে না থেকে প্রকাশ্যে এসে বিপর্যস্ত নেতাকর্মীদের সংগঠিত করবেন, এটি আওয়ামী লীগ মনে করছে। এবং সেক্ষেত্রে তারা নানানভাবে কয়েকজন হাতে গোনা খুব হেভি ওয়েট নেতা যাদেরকে আমরা বলি, তাদের কথা তাদের চিন্তায় আছে, সেরকম এক ধরনের আলোচনাও মাথায় আছে। তার মানে কি তারা কোনো না কোনোভাবে দূরে বসে হোক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক তাদের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখছেন এবং দলটিকে কোনো না কোনোভাবে আবারও গুছিয়ে তোলার চেষ্টা করছেন? না, তারা তো নানাভাবে ফেরার চেষ্টা করবেন, হয়তো এটা খুব অস্বাভাবিক না। কিন্তু গুরুত্বপূর্ণ যে আইসিটি ট্রাইব্যুনালে যাদের ব্যাপারে সুস্পষ্ট অভিযোগ আছে, ট্রাইব্যুনালের কাজ শুরু হয়েছে, তাদেরকে তো বিচারের মুখোমুখি হবার প্রশ্ন আছে এবং এটা একটা বেশ লম্বা প্রক্রিয়া। এর বাইরেও তাদের আরও অসংখ্য ব্যক্তিবর্গের বিরুদ্ধে 16 বছর ধরে তারা একদিকে আমাদের ভোটের অধিকার হরণ করা, আরেকদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতন গোটা দেশটাকে লুটের বাজারে পরিণত করে বিদেশে লক্ষ লক্ষ কোটি টাকা যে পাচারের যে অভিযোগ তাদের বিরুদ্ধে বা তাদের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বিরুদ্ধে, এইসব অভিযোগ তো তাদের সম্পর্কে আছে। কিন্তু গুরুত্বপূর্ণ যেটা, যে আপনি যেটা বললেন যে তাদেরকে এক্সিস্টিং, কারণ এরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে তারা অভিযুক্ত, প্রত্যেককেই এখন ইন্টারিম গভর্নমেন্টের অধীনে একটা অংশ বিচারের মুখোমুখি দাঁড়াবে। পরবর্তীকালে যখন ইলেকটেড গভর্নমেন্ট আসবে, এখন যে রাজনৈতিক দলগুলো আছে প্রত্যেকে তো কমিটমেন্ট আছে পাবলিকলি যে অপরাধগুলোর বিচার হতে হবে, বিচারটা এটা চলবে। সুতরাং এটা মনে করবার কোনো কারণ নাই যে এই সরকার পরিবর্তনে একটা ইলেকটেড গভর্নমেন্ট আসলে তখন গণেশ উল্টে যাবে এবং এরপরে এই বিচার থেকে তারা রেহাই পাবেন, এরকম মনে করবার আজকের এই দিনটা পর্যন্ত এটা কোনো কারণ নেই। বাংলাদেশ আগের জমানায় আর ফিরবে না, বাংলাদেশের আগের 16 বছরের জমানায় ভিন্ন চেহারা, এই জায়গাটায় ফিরবে না। আওয়ামী লীগকে এই উপলব্ধিটা খুবই গুরুত্বপূর্ণ এবং পুরনো কাঠামোর বাইরে যাদের নামে সুস্পষ্ট কোনো খুনের অভিযোগ নাই, সুস্পষ্ট কোনো ফৌজদারি কোনো মামলা বা অপরাধের জায়গাটা নাই, তারা কিভাবে ফিরবেন, তারা কিভাবে কথা বলবেন। আওয়ামী লীগ এখনো পর্যন্ত ন্যূনতম কোনো দায়িত্বশীলতার জায়গা থেকে এখনো পর্যন্ত মানুষকে কমিউনিকেট করে, মানুষ কথা বলতে পারে, মানুষের কাছে ন্যূনতম গ্রহণযোগ্য হতে পারে একটা শব্দ বাক্য গত 9 মাসে অ্যাটলিস্ট আমি শুনিনি রাজনীতির মাঠের মানুষ হিসাবে। আমি যেটা বললাম যে চোরাগপ্তাভাবে বিক্ষোভ করে ঝটিকা মিছিল করে যেমন ফেরার সুযোগ নেই, আবার যেভাবে ধরুন এখানে তারা ফেরার চেষ্টা করছেন একে ওকে ধরে সেভাবে ফেরা যাবে না। সুস্পষ্টভাবে আওয়ামী লীগ একটা অংশকে ডিজোন করার প্রশ্ন আছে, যাদের ব্যাপারে অভিযোগ আছে, যাদের ব্যাপারে মানুষের ঘৃণা আছে, বিক্ষোভ আছে। এবং এটা সত্য যে এখন যে দাঁড়িয়েছে আওয়ামী লীগকে যদি আপনি স্পেসও দেন, সাধারণ মানুষ তাদেরকে কোথাও এই মুহূর্তে দাঁড়াতে দেবে না, এটাই হচ্ছে বাস্তবতা। সেটি যখন তাদের আমি বলি সেই জায়গাটা বিবেচনার মধ্যে তারা কি কোন ডিসকোর্সে তারা হাজির হবেন, পুরো নেশনের কাছে বক্তব্যটা কি,
এখনো পর্যন্ত ন্যূনতম কোনো ধরনের কোনো বক্তব্য এখনো কিন্তু আবার পর্যন্ত নেই। দেশের বাইরে যে আওয়ামী লীগ নেতাকর্মীরা অবস্থান করছেন তারা কিন্তু নানানভাবে বক্তব্য দেওয়ারও চেষ্টা করেছেন। সাইফুল হক, দেশের বাইরের একাধিক নেতার বক্তব্য হচ্ছে যে নানানভাবে আসলে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেছেন ঢাকা থেকে শুরু করে গ্রাম পর্যায় পর্যন্ত আওয়ামী লীগ নেতা কর্মীদের গ্রেফতার বাড়ানো হয়েছে এবং সে কারণেই তারা নানান কিছু বিবেচনায় নিতে গ্রেপ্তারের মুখ থেকে বাঁচতে তারা আসলে একটু বলি তারা এটা বলেননি, আপনি তো নিশ্চয়ই, আপনি তো গণমাধ্যমের মানুষ, আওয়ামী লীগের নেতারা বলেননি যে হাসিনা চলে যাওয়ার পরে কয়েক লক্ষ মানুষকে কেবলমাত্র বিরোধী দলকে কেবলমাত্র পিটিয়ে মেরে ফেলবে। কিন্তু বাংলাদেশ এটা আপরাইজিংয়ের পরে একটা অসাধারণ সহনশীলতা পরিচয় দিয়েছে। আমাদের মানুষ কোনো ধরনের, আমরা প্রতিহিংসার জায়গায় যাইনি, আমরা কোনো ধরনের রিটালিয়েশন পাল্টা কোনো কেন যায়নি, আমরা আমাদের অভ্যুত্থান অর্জনকে আমরা রক্ষা করতে চেয়েছি। আমরা কোনো বিভক্তি বিভাজন, আমরা কোনো ব্যক্তিগত কোনো প্রতিশোধের জায়গায় আমরা মানুষকে অ্যাড্রেস করেছি। অভিযোগ আছে, তার নামে মামলা হবে, গ্রেপ্তার হবেন, বিচার হবেন, কিন্তু আমরা কোনো প্রতিশোধের কোনো জায়গাটা এটাকে সচেতনভাবে 5 তারিখে যখন বঙ্গভবনে রাষ্ট্রপতি সহ 3 বাহিনী সহ আমাদের যে আলোচনা, সেখানে বিরোধী দল, আমি নিজস্ব, আমরা প্রেসকে যখন অ্যাড্রেস করেছি, মানুষকে বলেছি আমরা কোনো প্রতিশোধের কোনো রাজনীতি গেলে অর্জনটা হতো প্রশ্নবিদ্ধ হবে। গোলাম সারোয়ার মিলন, যে জায়গাটিতে আমরা ছিলাম, যে প্রশ্ন আপনার কাছে করেছিলাম, আওয়ামী লীগের যখন আমরা বিচারের মুখোমুখি দাঁড় করানোর দাবি করছি, ঠিক একই সময় আওয়ামী লীগ নেতারাই অভিযোগ করছেন যে তাদের নামে গ্রেফতার বাড়ানো হয়েছে এবং অনেককেই আসলে বিনা বিচারে বা বিনা কারণে গ্রেফতার করা হচ্ছে। জি, তাদের গ্রেপ্তার করবে না দেখি তাদের আদর করে রাখবো। যেটা সাইফুল হক ভাইয়ের ধারাবাহিকতা আমি বলতে চাই যে একটা পতিত সরকার যখন পরিবর্তন হয় তখন তারা শুধু ফ্যাসিবাদ, আমি এর আগে ফ্যাসিবাদের তো বললাম, হিটলারের চেয়ে জঘন্যতম একটা হিটলার তো সে ইলেক্টেড ছিল, সে আত্মহত্যা করছে, সে পালিয়ে যায় নাই, কিন্তু তাকে তো ফ্যাসিস্ট বলা যাবে না। এটা তো আমি বলবো যে খুনের দায়ে, লুটের দায়ে, লুণ্ঠনের দায়ে, এবং যে জিনিসটা তারা করেছে এটার বিচার প্রথম হইতে হবে। এখন সেই বিচারের জন্য তারা যে পথটা বেছে নিয়েছে ভারতের প্রশ্রয়ে, যেটা আমাদের জাতিসত্তাকে, আমাদের আত্মপরিচয়কে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, যে এটা আমরা বাংলাদেশি জাতীয়তাবাদী চেতনায় আমরা আত্মপরিচয় থাকতে চাই। তারা বাঙালি জাতীয়তাবাদের চেতনায় ভারতের যে তোষণনীতি ছিল সেটা করতে চায়। সুতরাং এটা করতে হলে তারা জানে, যেটা সাইফুল ভাই বললেন, জনগণের কাছে তারা এখন স্পেস পাবে না। তাদেরকে অসীম ভাই বললেন, তাদেরকে যদি নির্বাচনে যদি কথার কথা তর্কের খাতিরে ধরে নিলাম, তাদেরকে যদি নির্বাচনও করতে দেওয়া হয়, তারা সেই জনগণের কাছে সেটা পাবে না। সুতরাং কী আছে, দেশকে একটা অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়া, দেশে একটা নৈরাজ্যের দিকে নিয়ে যাওয়া। যেহেতু তাদের কর্মী বাহিনী আছে, এটা অস্বীকার করার উপায় নাই। 15 বছরে সুবিধাভোগী লোক তো কিছু তৃণমূল পর্যায়ে আছে, তাদেরকে হুকুম দিতেছে, ও যদিও তাদের নেতাদের বিরুদ্ধে আবার সমালোচনা আছে যে তাদের জন্য আজকে তাদের এই অবস্থা। তো আমাদের কথা হলো কি, যে তাদের রাজনীতি করতে হলে গ্রেপ্তার তো করতে হবে এবং গ্রেপ্তার হইতে হবে। সেটা কিন্তু তারা ফেস করতে পারতো, যারা ছিল তারা গ্রেপ্তার হয়েছেন। আমি ন্যায় বিচারের পক্ষে, আমরা কিন্তু আজকের ন্যায় বিচার যাতে তারা পায় সেটা পায়, কিন্তু যেই কুকর্ম তারা করেছে এই অবস্থায় রেখে তারা তাদেরকে নির্বাচনের সুযোগ দেওয়ার কোনো ভালো লোক হলে, যে কথাটা অসীম ভাই একটু সুন্দরভাবে বলছেন কিংবা সাইফুল ভাই বলেছেন, তাদের সেটা আত্মসমালোচনা কিংবা তার অনুশোচনার জায়গা যদি থাকতো, তাহলে বিবেচনার দাবি রাখে রাজনৈতিক দলগুলো কিংবা স্টেক হোল্ডারগুলো কিংবা সরকার। যাই হোক, আমি যে কথাটা আসতে চাই, যে আপনার এনসিপির হাসনাত সম্পর্কে বলতে চাই, তাকে যারা ছদ্মবেশে যে আক্রমণটা করেছে, যারাই করুক, যে দুর্বৃত্তরাই করুক, ছাত্রলীগ করুক, এটা আমি মনে করি এনসিপিকে পপুলার করেছে। কিন্তু এনসিপি সম্পর্কে এটা বলতে চাই, তারা বিপ্লবের নায়ক কিংবা এই অভ্যুত্থানের তারা পুরোধা। তাদের সাথে আমার তাদের বক্তব্যের সহমত থাকতে পারে, দ্বিমত থাকতে পারে, সেটা অন্য জিনিস। কিন্তু তারা কি হচ্ছে, সংগঠনের দুর্বলতা এবং আদর্শিক যে শূন্যতা বিদ্যমান তাদের মধ্যে রয়েছে, তারা সেই বিপ্লবের চেতনায় নিজেদেরকে সেইভাবে বিকশিত করতে পারছে না। পাশাপাশি হাসনাত জানে যে তাদের রাজনৈতিক শত্রু আছে, তাহলে নিরাপত্তা কিংবা পুলিশের সহায়তা ছাড়া কেন করলো, এটা একটা প্রশ্ন। যারা রাজনীতি করবেন তাদের তো আসলে জনগণের কাছে যেতেই হবে। আমি কোনটা বলতেছি, যে আজকে যে আমি কোন এই জায়গাটা অ্যাড্রেস করতে যাচ্ছি, যে আওয়ামী লীগ যখন বিরোধী দলে থাকে, আপনি দেখেন বিএনপির বিরুদ্ধে হোক কিংবা 90-এর আন্দোলন বলেন, সব কিছু বলেন, আওয়ামী লীগ কিন্তু সবচেয়ে বেশি জ্বালাও পোড়াও, বাসে আগুন দেওয়া এটা করেছে। সুতরাং এখন তারা যে কি করবে, কারণ এখন তো কোনো রাজনৈতিক শক্তি ক্ষমতা নেই যে তাদেরকে ফেস করার মতো। সুতরাং এটাকে আজকে আমাদের একটা জাতীয় ঐক্যমতের জায়গায় আসতে হবে,
যদিও আমরা ভেবেছিলাম, আপনার কাছে তো বলেই গেলাম যে আমরা ইনক্লুসিভ নির্বাচন চাই। এখন আওয়ামী লীগকে আমার মনে হয় না আপনি আওয়ামী লীগকে বাদ দিয়ে আগামীতে তাদের বিচার করার মধ্য দিয়ে এবং ন্যূনতম সংস্কার করার মধ্য দিয়ে ওই তাদের বাদ দিয়ে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে। কিন্তু যে সময়টাতে আসলে আওয়ামী লীগ নিয়ে আমরা এত আলোচনা করছি, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, আপনি বলছিলেন যে আওয়ামী লীগের নেতাদেরকে হয়তো সেই অর্থে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, কিংবা কোনো পুরনো রাজনৈতিক দল তাদেরকে এই মুহূর্তে সেই দলে জায়গা দিতেও রাজি নয়। কিন্তু একই সময়ে নানানভাবে আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা নানান রকম ফোন আলাপ ফাঁস হচ্ছে এই আওয়ামী লীগের দলীয় সভাপতি শেখ হাসিনা, এবং তিনি সম্প্রতি বলেছেন দেশের ভেতরে যারা সাহস নিয়ে গিয়ে এসে দলকে সংগঠিত করার কাজে নেতৃত্ব দেবেন তারাই নেতা। উনি দেশের বাইরে থেকে যত কথাই বলেন না কেন, বাস্তবতাটা তো ভিন্ন। উনি যখন দেশে ছিলেন, ওনার যখন পপুলারিটি আপনার <5%, তখনও কিন্তু তিনি রিয়েলাইজ করেন নাই। বাস্তবতাটা হচ্ছে যে একটু আগে যে মিলন ভাইজি বললেন, ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন যে পরবর্তীতে যদি ক্ষমতায় না আসি কোনো কারণে, পালিয়ে যাওয়ার প্রশ্ন কিন্তু আসে না। এটা আসছে মাচ আর্লিয়ার আপনার জুলাই আগস্ট। উনি বলেছেন যে 5 লাখ নেতাকর্মী নিহত হবে। দেখুন, সাইফুল হক ভাইয়েরা যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গে ছিলেন। এই দলের নেত্রী ইমিডিয়েট আফটার 5 আগস্ট উনি বলেছেন প্রতিহিংসার রাজনীতি নয়। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন প্রতিশোধ নেওয়া যাবে না, আইন হাতে তুলে নেওয়া যাবে না। কারণটা কি? মানুষের মাঝে যে একটা দীর্ঘদিনের ক্ষোভ, যারা অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, যেই সমস্ত পরিবারগুলো তাদের সন্তান হারিয়েছেন, তাদের মধ্যে একটা জিঘাংসা প্রবৃত্তি কিন্তু জেগে উঠতে পারে। তারা যে কোনো কর্মকাণ্ড ঘটাতে পারে। দেখুন, বাংলাদেশে জামাত ইসলাম কিন্তু রেজিমেন্টেড একটা ফোর্স, কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে তাদের যেই অর্গানাইজেশনাল স্ট্রাকচার, তাদের যে ক্যাডার ভিত্তিক রাজনীতি, তারাও চাইলে কিন্তু তাদের, দেখুন সেই বড় বড় নেতারা ফাঁসি তো ঝেলেছেন, কেউ জেলখানায় থেকে মৃত্যুবরণ করেছেন। তাদের কোন নেতার জানাজা কতজন মানুষ হবে, কতক্ষণের মধ্যে শেষ করা হবে, দাফন করা হবে, সেটা গভর্নমেন্টের প্রেসক্রাইবড রুল অনুযায়ী হয়েছে। তারাও কিন্তু ধৈর্যের পরিচয় দিয়েছেন। এদেশে রক্তের গঙ্গা না শুধু ব্রহ্মপুত্র, যমুনা, পদ্মা, মেঘনা, কর্ণফুলী হয়ে যাওয়ার কথা ছিল, সেটা কিন্তু 5ই আগস্টের পরে হয়নি। আমরা যেটা দেখেছি, এদেশের মানুষ সব কিছু পারে, আন্দোলনও করতে পারে, আবার আপনার যেটাকে বলি আমরা যে নিজেকে কন্ট্রোল করা, যেটা সেটাও কিন্তু পারে। কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা যেটা দেখেছি, ওনারা কিন্তু কোনোটাই পারেননি, কোনোটাই পারলেন না। যে লোভ সম্বরণ করা, এই যে সাইফুল হক ভাই বলেছেন যে মানি লন্ডারিং করা, মানে টাকা কত দরকার একজন মানুষের, কতজনকে খুন করার দরকার, ক্ষমতাকে মানে কি দীর্ঘস্থায়ী, পরবর্তীতে চিরস্থায়ী করার জন্য সব কিছু কিন্তু ওনারা করেছেন। এখনও এই কথাগুলো বলছেন। আমার তো মনে হয় না যে আওয়ামী লীগের কর্মীদের কাছে, যদি আপনারা যারা মিডিয়ায় কাজ করেন, আপনারা যদি একটু গিয়ে দেখেন, তাহলে আপনারা থুতু ফেলবেন তাদের নাম শুনলে। তারা তাদেরকে ফেলে দেশ ছেড়ে পালিয়ে গেছেন, কিন্তু আওয়ামী লীগের তো অনেক নেতাকর্মী কিন্তু এখন পালিয়ে বেড়াচ্ছে। এই যে দেশ ছেড়ে পালিয়ে গেছে, এবং আওয়ামী লীগের যারা তৃণমূল পর্যায়ে নেতাকর্মী আছেন তাদেরকে ফেলে, তাদের কথা চিন্তা না করে সভাপতি সহ বড় নেতারা পালিয়ে গেছেন। সাইফুল হক, আপনি তো আসলে বলছিলেন যে একটি সুষ্ঠু নির্বাচন যদি হয়, সেখানেও আসলে আওয়ামী লীগ জয়ী হবে কিনা সেটি নিয়েও একটি সন্দেহ আছে। কিন্তু একই সময়ে বিদেশে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতারা আন্তর্জাতিক পর্যায়ে অন্তর্বর্তী সরকারের নেতিবাচক দিকগুলো তুলে ধরার চেষ্টা করছেন। সেটি আসলে বাংলাদেশের সামনে নির্বাচনে কোনো প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন কিনা? আমি উত্তর নিব। একটি বিরতি নিয়ে ফিরতে চাই। জি25 প্রাথমিক রাজকাহন থেকে এই পর্যায়ে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। আমন্ত্রণ আরও একবার জি25 প্রাথমিক রাজকাহনের। সাইফুল হক, প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম। আমরা নির্বাচনকে এগিয়ে নিয়ে আসার চিন্তা করছি, কিংবা নির্বাচন কেন্দ্রে যে ধরনের সংস্কার আছে সেগুলো নিয়ে আলোচনা করছি। একই সময় আওয়ামী লীগের যারা বিদেশে পলাতক নেতাকর্মী আছেন, তারা আন্তর্জাতিক পর্যায়ে অন্তর্বর্তী সরকারের নেতিবাচক দিকগুলো তুলে ধরার চেষ্টা করছেন। এটি আসলে বাংলাদেশের সামনে নির্বাচনে বড় প্রভাব ফেলবে বলে কি মনে করেন? না, এটা তো একটা নেতিবাচক একটা তো ক্যাম্পেইন তাদের দিক থেকে আছে, এবং তাদের যেটা হিউজ একটা ইনভেস্টমেন্টও আছে গ্লোবালি আমাদের অভ্যুত্থানের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, এবার আমাদের যে অর্জন তার বিরুদ্ধে, এবং গোটা ব্যাপারটাকে তারা একটা কনস্পিরেসি হিসাবে তারা এটা দেখাতে চান। তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যখন কোনো ঘটনা ঘটে, তখন সেটা কোনো ষড়যন্ত্র না। এটা তো আপনি জানেন যে মানুষের পুঞ্জীভূত ক্ষোভের যে তার একটা বহিঃপ্রকাশ,
এবং মানুষের যে মানুষ হাজার হাজার মানুষ যখন জীবন দেওয়ার জন্য তৈরি থাকে তখন সেটা কোনো ষড়যন্ত্র না। আওয়ামী লীগ এই তৎপরতা অব্যাহত রেখেছে এবং তারা অব্যাহত রাখবে এবং তারা এখানে তাদের লোকবল এবং অর্থকরী বিনিয়োগেরও যে চেষ্টা সেটা তারা রাখবে। কিন্তু আমরা কিছুটা তাদেরকে সুযোগ করে দিচ্ছি কিনা, গত পরশুদিন হেফাজতের এই নারী কমিশনের বিরুদ্ধে তাদের যে সমাবেশ এবং সেখানে তাদের যে বক্তব্য, তাদের যে বিবৃতি, এটা তো ধরুন দেশের সাধারণ মানুষকে তো এটা তো ধরেন আঘাত দিয়েছে কোন অর্থে। নারী কমিশনের কোনো ব্যাপারে তো আমাদেরও সমালোচনা আছে, কোনো ব্যাপারে আমাদেরও আপত্তি থাকতে পারে। এটা এখন মাত্র সুপারিশের পরে এটা আপনি কথা বলবেন, আলোচনা করবেন, কিন্তু এটাকে ধরে কমিটির সদস্যদেরকে যেভাবে তাদের নেতৃবৃন্দরা বেশ্যা হিসাবে আখ্যায়িত করেছেন, দেখলাম যে আজকে এনসিপি সহ আমাদের 5-6 নারীরা তারা একটা কোর্টে তারা একটা কি বলে ওইটাকে এক ধরনের কারণ দর্শানোর যে নোটিশ, মানে লিগ্যাল নোটিশ তারা দিয়েছেন। এবং টিএসসির রাজু ভাস্কর্যের সামনে যখন একটা নারীকে যখন আপনি ঝুলিয়ে যখন তাকে জুতা পেটা করা হচ্ছে এবং জানেন যে এটার লক্ষ লক্ষ এটার ভাইরাল হয়েছে, এটা তার মানে দুনিয়াব্যাপী আপনি বার্তাটা যাচ্ছে কি, তাহলে এই অভ্যুত্থানের পরে এমনিতেই দেশে এক ধরনের আধা নৈরাজ্যিক একটা পরিস্থিতি। ঢাকাতে স্টেট যেটুকু ফাংশন করে, ঢাকার বাইরে রাষ্ট্র এভাবে ফাংশন করছে না। আমরা সরকারকে সমর্থন করছি, মানুষ সরকারকে সহ্য করছে বলে সরকার এখনও তারা কিন্তু মোটামুটি আছেন। যেহেতু আমরা সরকারকে রেখে আমরা সংস্কার নির্বাচনের আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের জায়গায় যেতে চাই, কিন্তু সরকার যে সমস্ত বিষয় আজ পর্যন্ত এইসব ঘটনায় অন্তর্বর্তী সরকারের দিক থেকে অফিসিয়ালি কোনো বক্তব্য আজকের এই রাত পর্যন্ত আমরা কিন্তু দেখিনি। এবং আপনি যেটা তার মানে যেটা বলা হচ্ছিল যে বাংলাদেশে অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা জঙ্গিবাদী একটা উত্থান হলো কিনা, একটা মৌলবাদী উত্থান হলো কিনা, এবং এখানে মূলত যারা বলতে পারে নারী অধিকারের বিরুদ্ধে, গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে, এবং এরকম একটা ক্যাম্পেইনকে করার জন্য আওয়ামী লীগের হাতে কিন্তু নতুন নতুন হাতিয়ার কিন্তু আজকে দিয়ে দেওয়া হচ্ছে এবং সরকার থেকে আজ পর্যন্ত কোনো বক্তব্য কিন্তু আসেনি। সুতরাং এগুলো আওয়ামী লীগকে এগুলো নতুন করে তার ক্যাম্পে তার অপপ্রচারের জন্য এগুলো পুঁজি যোগাবে উচিত হবে, সরকারকে দায়িত্ব পালন করা, রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণ করা। কোনো ব্যাপারে দ্বিমত থাকতে পারে, প্রশ্ন আপত্তি থাকতে পারে, আমরা কথা বলবো, আলোচনা করব, কিন্তু এরকম একটা উন্মাদনাকে প্রশ্রয় দেবার কিন্তু কোনো সুযোগ নেই। শঙ্কার কথা বলছি কিংবা প্রশ্রয় দেবার কথা বলছেন সাইফুল হক, আওয়ামী লীগ সক্রিয় হওয়ার চেষ্টা করছে কিনা, কিংবা আসলে বিদেশে আন্তর্জাতিকভাবে অন্তর্বর্তী সরকারকে ছোট করার চেষ্টা করা হচ্ছে কিনা, একই সময় আগামীকাল দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন, সবকিছু মিলে আসলে রাজনীতিতে নতুন সমীকরণ আসতে যাচ্ছে কিনা? না, নতুন সমীকরণের কোনো বিষয় নেই। বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দেখুন 1-11 সময় আমি ওনার প্রথম লয়ার ছিলাম। ম্যাডামের পক্ষে কেউ এসে মনে করেন যে মামলা যখন ফাইল করি আমি ওনার পিটিশন লয়ার ছিলাম, আমি ফাইলিং লয়ার ছিলাম। আমার নেত্রী ম্যাডামকে আপনার বিদেশ চলে যাবার, ওনার ছেলেদেরকে নিয়ে বিদেশ চলে যাওয়ার অপশন দেওয়া হয়েছিল। আমি বললাম যে ম্যাডাম আপনার সিদ্ধান্ত কি? উনি বলেছেন আমি কোনো অন্যায় করিনি, চুরি করিনি, দুর্নীতি করিনি, আমার যাবার প্রশ্নই আসে না। আরেকবার তিনি যেটা বলেছিলেন এবং উনি ওনার বক্তব্যে বলেছিলেন যে এই দেশ আমার, এদেশের মাটি, এদেশের জনগণ আমার, আমি এদেরকে ছেড়ে যাব না। 2017 সালে, আমি এর আগেও বলেছিলাম, 2017 সালে আমি আপনার কোইন্সিডেন্ট আমি লন্ডনে ছিলাম ঈদের দিন, সঙ্গত কারণে মনে করেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেবের বাসায়, সেখানে আমি বলেছিলাম যে ম্যাডাম আপনার তো কনভিকশন হবে, আপনি কি দেশে যাবেন? তো উনি বললেন যে মানে কীভাবে জানো? আমি বললাম যে না, আমি যেহেতু লয়ার, আমাদের তো লয়ার কলিগরা থাকেন, তো তাদের সঙ্গে সম্পৃক্ত সংশ্লিষ্ট খুব ক্লোজ একজন ওয়েল উইশার, সে আমাকে বললো যে ভাই আপনার ম্যাডামের কিন্তু সাজার রায় কিন্তু লেখা হয়ে গেছে। আমি যখন ওনাকে এটা বললাম তখন উনি বললেন যে আমি আইন আদালত ফেস করব, আমি দেশেই যাব। উনি কিন্তু দেশে চলে এসেছিলেন এবং আসার পরেই 2018 প্রথম দিকে উনি কিন্তু আপনার কারান্তরীণ হলেন। তো সেই নেত্রী দেশে ফিরবেন, এই ভদ্র মহিলা 1991 সালের আগে বাংলাদেশে যে বিএনপি একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, এটা কিন্তু কেউ ভাবতেন না, মিলন ভাইও ভাবতেন না, আপনার অনেকেই ভাবতেন না, আমি নিজেও কিন্তু কখনো ভাবতে পারিনি। আমাদের ছিল সংগঠন, আমরা এরশাদ বিরোধী আন্দোলন করেছিলাম, জাতীয়তাবাদী ছাত্র দল, সমগ্র বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ছাত্র সংসদ নির্বাচিত হতো। এর বাইরে এটার শেকড় এত বেশি গভীরে ছিল, 91 সালের নির্বাচন না হলে, বেগম খালেদা জিয়া যদি নির্বাচিত না হতেন, আমরা হয়তো ভাবতে পারতাম না। এই নেত্রী, আপসীন নেত্রী, দেখুন 82 সালের পর দলে যখন আপনার ভাঙন, এরশাদ সাহেবের কাছে অনেক বিএনপির নেতারা চলে গেছেন,
বেগম খালেদা জিয়া এই দলের নেতৃত্ব নিয়েছেন, 9 বছর সংগ্রাম করেছেন স্বৈরাচার বিরোধী, আপসীন নেত্রীর খেতাব পেয়েছেন, দেশনেত্রী খেতাব পেয়েছেন। এই ভদ্র মহিলা শেখ হাসিনা 14 দলের মিছিলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল, যেখানে রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু সাহেব, মতিয়া চৌধুরী, তোফায়েল আহমেদ সাহেবরা ছিলেন। সেখানে শেখ হাসিনা আসেন নাই। বেগম খালেদা জিয়া সেই মিছিলের নেতৃত্ব দেওয়ার জন্য হাজির হয়েছেন এবং সেই মিছিলের সেদিন নেতৃত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া। তিনি জানতেন না যে তিনি কোনোদিন ক্ষমতায় আসবেন, কিন্তু গণতন্ত্রের জন্য স্বৈর শাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রামে অংশ নেওয়ার জন্য রাজনীতি করতে হলে আপনাকে নিঃসন্দেহে জনগণের খুব কাছাকাছি আসতেই হবে। তা না, নিঃস্বার্থভাবে, কারণ উনি তো জানতেন যে আওয়ামী লীগ সবচেয়ে বড় দল। জি, আমি ওটাই বলছি। মিলন, এই যে আসলে যে এই দলটি নিয়ে আমরা আলোচনা করছি, তারা নানানভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন, ঝটিকা মিছিল করছেন, নানানভাবে আসলে চোরাগুপ্তা হামলাও করছেন, কিন্তু রাজনীতিতে আওয়ামী লীগের সাহসে ফেরত আসা সম্ভব কিনা সেই প্রশ্নও তো রয়েছে। সম্ভব কি আদৌ? না, আমি তো মনে করি যে আগামী 15-20 বছরের মধ্যে বিশেষ করে দুইটা সংসদ নির্বাচনে তাদের কোনো রকম অংশগ্রহণ কিংবা নির্বাচন করার মতো তাদের সেই অবস্থা নেই। আমি শেষে শুধু এটুকু বলবো যে কথাটা বললেন যে বেগম খালেদা জিয়া তিনি আগামীকাল আসছেন, আমরা জাতির পক্ষ থেকে কিংবা শুভাকাঙ্ক্ষী হিসাবে তার শুভকামনা করি, দীর্ঘায়ু কামনা করি। এবং একটা জিনিস শুনি যেটা বলেছেন যে বেগম খালেদা জিয়া নিঃসন্দেহে একজন আপসীন নেত্রী, তিনবার প্রধানমন্ত্রী এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার তিনি শিকার হয়েছিলেন। কিন্তু আজকে বেগম জিয়া দেখেন আপসীন নেত্রী হিসাবে যার মধ্যে প্রকৃত জাতীয়তাবাদী চরিত্র বিদ্যমান, কিন্তু এই দেশপ্রেম, সততা, বাংলাদেশি জাতীয়তাবাদের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে ইটা ছিল এবং তার সহকর্মী হিসাবে যারা ছিল বেগম জিয়া সেটাকে কিন্তু ধারণ করেছেন। কিন্তু আমি যে জায়গাটা খুব পজিটিভলি বলতে চাই, কারণ আমি একজন শুভাকাঙ্ক্ষী, কারণ এই শহীদ জিয়ার সাথে রাষ্ট্রপতি হওয়ার সুযোগ হয়েছিল, আমি লাস্ট কনক্লুডিং মার্কটা এটাই করতে চাই যে বর্তমানে সেই আদর্শিক চরিত্রটা মানে অনেকেই ধারণ করছেন, অনেকেই ধারণ করছেন না। এই কারণে প্রতিবেশী বর্ণবাদী ব্রাহ্মণ্যবাদের মানে অনুসরণ করছে এই রাজনৈতিক অঙ্গনে। এটা পলিটিক্যালি পাবলিকলি এটা পারসেপশন। এর থেকে বেরিয়ে এসে বেগম জিয়া সুস্থভাবে আগামীতে, এখন ভাসানি নেই, আমাদের জাতীয় নেতা সেই ভূমিকা রাখবেন এই প্রত্যাশা করি। নাসিরউদ্দিন অসীম আজকে আমাদেরকে রাজকাহনের সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি25 প্রাথমিক দ্বিতীয় রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।